আমাদের ম্যাথের প্রমাণ সংক্রান্ত যে ম্যাথগুলা এগুলোর বিভৎসতার ক্রম যদি করা হয় তাহলে ত্রিকোণমিতির পর স্থান দেওয়া যায় এই গতিবিদ্যাটাকে। আমি বলবো এটা ত্রিকোণমিতির থেকেও খারাপ, কারণ ত্রিকোণমিতি করার সময় নিজেকে অ্যাটলিস্ট এই বুঝতে দেওয়া যায় যে হ্যাঁ এখানে অনেক সূত্র, এর জন্য বুঝে উঠতে পারতেছি না, তাই প্রমাণ মিলাতে পারি না। কিন্তু গতিবিদ্যায় যখন আমাদের 9-10-এর ফিজিক্সের সূত্র দিয়ে একটা প্রমাণ করতে বলে আর আমরা ওই প্রমাণ মিলাতে পারি না, তখন রীতিমতো লজ্জা লাগে। তো আজকে আমরা গতিবিদ্যার বোর্ডে আসা, খুব বেশিবার বোর্ডে আসে এরকম একটা ম্যাথ করব বুঝে বুঝে, যাতে করে আমরা অন্য ম্যাথগুলোও এই সিমিলার অ্যাপ্রোচে করে মিলাতে পারি। তো এটা ফুল 9-10-এর ম্যাথ বলা যায়। আমাদের বলছে যে একটা বস্তুকণা স্থির অবস্থা থেকে, মানে আদিবেগ 0, একটা সরলরেখা বরাবর যাত্রা করে, যার প্রথমে F1 সুষম ত্বরণে, মানে ত্বরণ বৃদ্ধি পাইছে, এরপর F2 সুষম মন্দনে চলে, মানে ত্বরণ বৃদ্ধি পাইছে 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 এরপর সর্বোচ্চ একটা বেগে হিট করছে, তারপর আবার বেগ কমা শুরু করছে। যদি তা t সময়ে যাত্রাবিন্দু থেকে s দূরত্বে গিয়ে থামে, মানে আবার বেগ 0 হয়ে গেছে শেষে গিয়ে, তাহলে এটা প্রমাণ করে দেখাবো। তো ফার্স্টে আমরা পুরো জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করি। আমাদের বলছে প্রথমে বস্তুকণাটার বেগ ছিল 0, স্থির অবস্থা, এরপর সে যাত্রা শুরু করছে সরল রেখায়, যার প্রথমে F1 সুষম ত্বরণে গেছে। আমরা যদি দুইটা ভাগ করে নেই, F1 সুষম ত্বরণে গেছে, এরপর বলছে F2 সুষম মন্দনে। মন্দন মানে কি? মাইনাস চিহ্ন, তাহলে F2 সুষম মন্দনে গেছে, এরপর এইখানে গিয়ে থামছে। থামা মানে আবার বেগ 0। আর এই বলতেছে যে পুরা যাত্রাপথটা হচ্ছে s, এবং s দূরত্ব অতিক্রম করতে আমাদের টাইম লাগছে t পরিমাণ। এখন আরেকটা জিনিস আমরা বলছিলাম, প্রথমে ত্বরণ বাড়তে 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 একটা সর্বোচ্চ ত্বরণে গেছে, সর্বোচ্চ একটা বেগ পাইছে, মানে সর্বোচ্চ বেগটাকে আমরা যদি v বলি, এরপর এইখানে এসে আবার কমা শুরু করছে, কমতে কমতে আবার 0 হয়ে গেছে। তো এতটুকু আমাদের বলা আছে, ওই প্রমাণটা করতে দিছে। তো এরকম ম্যাথ আমরা আগেও অনেকবার করছি 9-10-এ। আমরা করতাম কি, উভয় অংশের জন্য ভাগ করে নিতাম সব কিছু। আমাদের এখানে F1 অংশের জন্য আমাদের দূরত্ব, টাইম, এগুলোকে আমরা চিহ্নিত করব। মানে F1 অংশে দূরত্বকে যদি আমি S1 বলি, টাইমকে T1 বলি। F2 অংশে দূরত্বকে, মানে F2 অংশের দূরত্বকে S2 বলি, আর টাইমকে T2 বলি। তাহলে S মানে কি? এই S মানে কি? S1 আর S2 যোগফল। আর এই T মানে কি? এই T1 এবং T2 যোগফল। এইগুলো একদম নর্মাল লেখা, অসুবিধা নেই। এতটুকু আমরা লিখছি। এখন আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? টোটালি প্রমাণের সাথে আমরা যে সূত্রগুলো জানি তার কোনো রকমের মিল আমরা পাচ্ছি না। আমরা কি কি সূত্র জানি? 4টা সূত্র মোটামুটি আমরা জানি ত্বরণ রিলেটেড। মানে ত্বরণ রিলেটেড প্রথম সূত্র যেটা আসে সেটা হচ্ছে, এতটুকু আলাদা রাখি, v ইকুয়াল টু, পাশে আমি আসি, u প্লাস এটি, এরপর v দিয়ে আরেকটা আছে, a আছে এরকম, v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as। এরপর আসে হচ্ছে s এর, যেহেতু আমাদের এখানে sও আছে, মানে এখানে sও আছে, s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। আর আসে হলো s ইকুয়াল টু, এই সূত্রটা আমাদের এসএসসিতে বলতো যে ইউজ না করতে, কিন্তু আমাদের এখন এটা রীতিমতো লাইফ সেভিং একটা সূত্র, u প্লাস v বাই 2 ইন্টু t। তাই না? এই 4টা সূত্র আমাদের মাথায় আছে গতিবিদ্যার। এই সূত্র দিয়ে আমাদের এই ম্যাথটা, ওই প্রমাণটা করতে হবে। আমরা গতিবিদ্যায় একটা জিনিস মাথায় রাখবো, গতিবিদ্যা অধ্যায়টা সহজ। আমরা ফার্স্টে সহজভাবে চিন্তা করব। দ্বিঘাত সমীকরণ মানেই ঝামেলা, তাহলে আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণকে মাথায় রাখবো না। একঘাত যেই সমীকরণ দুইটা আছে, এই দুইটার মাধ্যমে সমাধান করা যায় কিনা সেটা দেখব, এরপর গিয়ে দেখা যাক যে দ্বিঘাতের দরকার পড়ে কিনা। তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি আমাদের সূত্রে s আছে এবং t আছে। এখন এই sটা হচ্ছে s1 এবং s2 এর যোগফল, s1 এবং s2 এর যোগফল। তা এই s1 মানে কতটুকু
এবং S2 মানে কতটুকু? S1 সূত্র কি? u প্লাস v বাই 2 ইন্টু টি। u মানে কি? আদি বেগ 0, v মানে শেষ বেগ, এই অংশটুকুর ক্ষেত্রে শেষ বেগ কি? v বাই 2 ইন্টু টি কত? t1, মানে আমরা লিখতে পারি s1 ইকুয়াল টু v বাই 2 ইন্টু t1, s1 ইকুয়াল টু v বাই 2 ইন্টু t1। দ্বিতীয় অংশের ক্ষেত্রে একই সূত্র আমরা আবার অ্যাপ্লাই করব। S2 এর ক্ষেত্রে কি লিখতে পারি? আদি বেগ v, এখানে আদি বেগটা এখন v, শেষ বেগটা 0, তাহলে একইভাবে v প্লাস 0 বাই 2 ইন্টু টি, এখানে t2 হবে, মানে বড় করে লিখি S2 v বাই 2 ইন্টু t2, তাই না? এখন S1 এবং S2 এর যোগফলই তো S, আমাদের তো S1 S2 নাই প্রমাণে S আছে, আমরা প্রমাণটাই কতটুকু মিলানো যায় সেই চেষ্টা করতেছি। তাহলে S1 এবং S2 যোগ করে দিলেই তো আমরা S পাবো, তাহলে S1 এবং S2 যোগ করে দিব, তাহলে কি হবে? S1 প্লাস S2 ইকুয়াল টু v বাই 2 ইন্টু t1 প্লাস v বাই 2 ইন্টু t2, তাই না? তো S1 এবং S2 এর যোগফলটা মানে কি? S, এবং এই অংশ থেকে এবং এই অংশ থেকে, উভয় অংশ থেকে আমরা v বাই 2 কমন নিয়ে রাখতে পারি। কমন কেন নেব? আমাদের t1 t2 প্রমাণে নাই, প্রমাণে কি? t আছে। t মানে কি? t1 t2 এর যোগফল। এখানে তাকাই তো, আমরা যদি v বাই 2 কমন নিই তাহলে t1 এবং t2 যোগ আকারে চলে আসে না? তাই আমরা কমন নেব, অদ্ভুত আউট অফ নোয়ার কমন নেব না, আমরা বুঝে শুনেই কমন নিচ্ছি। তাহলে v বাই 2 যদি কমন নেই তাহলে কি হয়? t1 প্লাস t2, তাই না? এখন এই t1 প্লাস t2 মানে কি? t, তাহলে t1 প্লাস t2 জায়গায় কি লিখতে পারি আমরা? t। আচ্ছা, এই জায়গায় আমরা এখন একটু খেয়াল করব, এতটুকু আমরা জিনিসটা পাইছি, S আছে, v বাই 2 আছে, t আছে, প্রমাণের সাথে কিন্তু একটা অদ্ভুত মিল চলে আসছে অলরেডি। আমরা যদি এই 2টাকে s এর পাশে নিয়ে যাই তাহলে 2s হয়ে যায়, আর t উপরে আছে, তাহলে আমরা, আচ্ছা জিনিসটাকে আমি কোথায় লিখি? এখানে লিখি s v বাই 2 ইন্টু t, আমরা t উপরে আছে, s নিচে আছে, তাহলে আর আচ্ছা এভাবে লিখি 1 v ইন্টু t বাই 2s, ভিটাকে যদি এ পাশে আনি তাহলে t ইকুয়াল t বাই 2s ইকুয়াল টু 1 বাই v। বুঝতে পারছি তো? t বাই 2s, t এর উপর স্কোয়ার আছে, এতটুকু বুঝতে পারতেছি। আমাদের আরও একটা t থাকা লাগবে, যেটা আমরা এখনো পাইনি, কিন্তু নিচে 2s আছে, আর এই 1 বাই v এর জায়গায় আমাদের 1 বাই f1 প্লাস 1 বাই f2টা লাগবে, তাই না? প্রমাণের দিকে তো আগাচ্ছি আমরা, এটা আমাদের মেইন প্রমাণ, এত অংশে আমরা প্রমাণটা লিখব। তো এখন আমাদের এস এর কাজ শেষ। আমরা এখন এই জায়গায় আমাদের v তো নাই, আমাদের আছে f আর f2, তাই আমরা v এর জায়গায় ওই দুইটা আনবো। কোন সূত্র দিয়ে আনবো? এই সূত্রটা আমরা ইউজ করছি, এটা ইউজ করা এখনো বাকি আছে, তাই আমরা এই সূত্রটা ইউজ করব। প্রথম অংশে f1 অংশে v ইকুয়াল টু, মানে শেষ বেগ ইকুয়াল টু, মানে এটা শেষ বেগ, v ইকুয়াল টু u মানে আদি বেগ 0 প্লাস at, মানে 0 তো আর লিখলাম না, f1 t1। দ্বিতীয় অংশের ক্ষেত্রে v মানে শেষ বেগ 0 ইকুয়াল টু আদি বেগ u মানে এই v আর কি, আর প্লাস এটি আমাদের এখানে a এর মান মানে মন্দন যেহেতু, তাই f2 t2। বুঝছি তো? তো আমরা ভিটাকে বা f2 t2কে যদি এ পাশে আনি তাহলে জিনিসটাকে লেখা যায় v ইকুয়াল টু f2 t2। এখন এখানে এসে লাফালে চলবে না যে আমরা একটা v ইকুয়াল টু পাইছি f1 t1 আর একটা v ইকুয়াল টু পাইছি f2 t2, কোন v সমীকরণে বসাবো? মানে আমাদের এটা কিন্তু আমরা প্রমাণ করতেছি, এতটুকু প্রমাণ এখন হয়েছে, কোন v এর মানটা এখানে বসাবো? কোনো v এর মানটা আমরা এখানে বসাবো না। কেন?
কারণ আমাদের প্রমাণে F1 T1 আছে। আমি যেই ভি এর মানটাই এখানে বসাই, F1 এর সাথে একটা T1 আছে। প্রমাণে কি T1 আছে? না। তাহলে আমরা কেন বসাতে যাব এখন? একটা ঝামেলা। আমাদের দরকার কি? প্রমাণে একটা T দরকার ছিল। আর এই T1 T2কে ভ্যানিশ করার উপায় কি? T1 T2কে যোগ করে T বানানো। তাহলে আমরা T1 এবং T2কে যোগ করব, আলাদা করে নিয়ে তাই যোগ করব। মানে এইটাকে আমরা এভাবে লিখতে পারি না, T1 = V/F1। এটা কিন্তু Vy মনে হচ্ছে। F2 এ পাশে আনলে T2 = V/F2 লিখতে পারি। এরপর আমাদের কাজ কি? T1 এবং T2কে যোগ করে দেওয়া। তাহলে T1 + T2 = V/F1 + V/F2। T1 T2 মানে কি? T1 T2 মানে T। একটা T পেয়ে গেছে, আমাদের T² লাগতেছিল, একটা T আসছে। আমরা প্রমাণের কাছাকাছি যাচ্ছি। আমাদের V এর মানটা লাগবে এখানে বসানোর জন্য। তাহলে Vটাকে আমরা কমন নিব। তাহলে কি হয়? 1/F1 + 1/F2, 1/F1 + 1/F2। V এর মান আমরা বসাবো। তাইলে আমি একবারে করতেছি, যাই হোক। তাইলে খুব বিশ্রী অবস্থা। T = V কমন নেওয়া। এখন আমাদের V এর মানটা বসাবো। তাহলে Vটাকে রেখে সব কিছুকে ওই পাশে আনবো, বা 1/V এর মান আমরা বসাইতে পারি। আর Tটাকে ওই পাশে নিয়ে গিয়ে 1/T করে দিতে পারি, 1/F1 + 1/F2। আশা করি বুঝতেছি। এখন আমরা 1/V এর মানটা এখানে বসাবো। বুঝছি? Vটাকে এই পাশে আনছি, Tটাকে ওই পাশে নিয়ে গেছি। 1/T 1/V। আমরা 1/V এর মান বসাচ্ছি, কষ্ট কম আর কি। V এর মান বসানো যেত, কষ্ট কমাইলাম। 1/V এর মান কি? 1/T 1/F1 + 1/F2, 1/T 1/F1 + 1/F2। 1/T কে যদি এ পাশে আনি তাহলে কি হয়? T²/2s = 1/F1 + 1/F2। প্রমাণ চলে আসছে। জিনিসটা আমরা ফুল লজিক্যালি অ্যাপ্রোচ করছি, নিজেকে প্রশ্ন করছি কি করা যায়। আমরা ওটা করছি, প্রমাণের দিকে তাকাইছি, এরপর কি করা যায়, আবার প্রমাণের সাথে মেলানোর চেষ্টা করছি। এইভাবে আমরা অ্যাপ্রোচটা করছি এবং সাডেনলি আমাদের অ্যান্সার মিলে গেছে। এখানে আমরা প্রত্যেকটা লাইন লজিক্যালি অ্যাপ্রোচ করছি, তাই আমাদের কাছে এখন জিনিসটা খুব একটা বিশ্রী লাগতেছে না, মজারই লাগতেছে। তো এটাই দেখানোর ইচ্ছা ছিল আজকে।